আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমরা ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 16 এ নিয়ে আলোচনা করব। তো আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি যে যতগুলো চ্যাপ্টার খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যেহেতু পরীক্ষা অনেক সন্নিকটে, তাই আমরা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো এখন সমাধান করব। তা আসলে অনার্সে আমরা বেশিরভাগই স্টুডেন্টই গুরুত্বপূর্ণ ম্যাথগুলোই সমাধান করি, এর বাইরে তেমন একটা করা হয় না, কারণ সময় স্বল্পতা প্লাস অন্য যে প্রিপারেশন সব কিছু মিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এটা কিন্তু অনেক বেশি প্রেশার যে এর যে লং সিলেবাস আছে সেটা শেষ করা। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব। আশা করছি দুটো লেকচারে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েই এই চ্যাপ্টারটা নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা যেই ম্যাথটা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের তিতাস পাবলিকেশনের বইয়ের 7 নম্বর যে অঙ্কটি আছে, যদি একটু দেখো, ইন্টিগ্রেশন 0 to 1 x কিউব রুট ওভার 1 প্লাস থ্রাইজ x টু দি পাওয়ার 4 dx এর মান নির্ণয় করো। এটা হচ্ছে তোমাদের ম্যাথটা। তো এখন আমরা এটার যে মানটা সেটা নির্ণয় করব। তো দেখো, ইন্টিগ্রেশনের যে মানটা আছে এটা আমরা কিভাবে নির্ণয় করব। প্রথমে আমরা এই যে রুট ওভারের ভিতরে যে মানটা আছে এটাকে আমরা ধরে নিব। তো প্রথমে লিখব, ধরি জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস থ্রাইজ এক্স টু দি পাওয়ার 4। এই যে রুটের ভিতরে যে মানটা আছে সেটাকে ধরে নিলাম জেড স্কোয়ার। এবার এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, জেডকে ডিফারেন্সিয়েশন করলে 2z, যেহেতু এটা এক্স নয় তাহলে এটাকে আবার পুনরায় করতে হবে dz বাই dx ইকুয়াল টু 1কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 0 3 এক্স টু দি পাওয়ার 4। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে আশা করি তোমরা বুঝো। তারপর আমি তোমাদের সুবিধার্থে আরেকটু বলে দিচ্ছি, এই যে এনটা এক্স টু দি পাওয়ার এন, এটার সূত্র কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখান থেকেই যে এই পাওয়ারটা আছে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 3 4 12 এবং পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে এক্স কিউব। এটাকে ডিফারেন্সিয়েশন করে নিলাম। এখন এটাকে দেখো কি করতে পারি, এখানে আমি এটাকে কি লিখতে পারি, এখানে লিখতে পারি 2z। এখান থেকে যদি আমি 12টাই পাশে নিয়ে আসি, 12 ডিভাইডেড হয়ে যাবে, এখানে গুণ ছিল, এবং এখান থেকে ডিজেডটা রেখে দিলাম ইকুয়াল টু, এখানে আগে থেকে রয়ে গেছে এক্স কিউব, আর এই পাশ থেকে যদি আমি ডিএক্সটা ডিভাইডেড আকারে ছিল এই পাশে গেলে এটা গুণ হয়ে যাবে। তো এরপরে আমি এটাকে কি করতে পারি, দেখো এই 2 আর 12 কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে এখানে থাকে z/6 এবং এখানে থাকে dz ইকুয়াল টু থাকবে এক্স কিউব dx। তো এটা করার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে যখন আমি এটা পরিবর্তন করলাম, অর্থাৎ এই যে এক্স থেকে যখন আমি এটা ডিজেটে নিয়ে গেলাম, এখন আমার কি করতে হবে, এক্সের মানগুলো কি হবে, এই লিমিটের যেই মানগুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে পরিবর্তন হয়ে কি হবে সেটা কিন্তু আমাকে এখানে লিখে দিতে হবে। যখন এক্স ইকুয়াল টু 0, দেখো যখন এক্স ইকুয়াল টু 0 ছিল, এই যে এক্সের লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে 1, এখন এই লিমিটটা পরিবর্তন হয়ে যাবে। যখন এক্স ইকুয়াল টু 0 তখন জেড ইকুয়াল টু কত হবে, একটু দেখো, এক্সের মানটা যদি আমরা এখানে বসাই, এক্সের মান এখানে বসালে এই অংশ পুরোটা 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে শুধু 1। আমি আবার বলছি, এক্সের মানটা এখানে যদি বসাই তাহলে আমরা এই পুরো মানটা হয়ে যাবে 1। তাহলে এক্স ইকুয়াল টু যখন 0 তখন জেড ইকুয়াল টু পাবো 1। আবার যখন এখানে আপার লিমিট আছে এক্স ইকুয়াল টু 1, যখন এক্স ইকুয়াল টু 1 তখন কি পাবো, তাহলে এখানে 1 বসাও, 1 এর উপরে পাওয়ার 4 মানে 1ই, 1 দিয়ে 3 রে গুণ করলে 3। তারপরে এখানে, তাহলে এখানে যদি আমরা 1 বসাই তাহলে পাবো 1 এর পাওয়ার হচ্ছে 4, তাহলে এখানে 1 হবে, 1 ইন্টু 3 সমান 3 প্লাস 1 ইকুয়াল টু 4। তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু যদি 4 হয় তাহলে জেড ইকুয়াল টু হবে 2, কারণ এখানে জেডের স্কোয়ার আছে, স্কোয়ার যখন বর্গমূল করব তখন এটা হয়ে যাবে জেড ইকুয়াল টু, তাহলে আমরা পাবো হচ্ছে 2 যখন এক্স ইকুয়াল টু 1। তাহলে লিমিটটা পরিবর্তন হয়ে গেল, 0-র জায়গায় হবে 1 এবং জেডের জায়গায় হবে 2। তো একই সাথে আমরা লিমিটটারে কনভার্ট করে নিলাম। তো এখন আমরা এটার সমাধানটা করি। লিমিট এখন যেখানে লোয়ার লিমিট 0 ছিল সেখানে হবে 1 এবং যেখানে আপার লিমিট ছিল 1 সেখানে হবে 2। এরপরে আমরা এইখানে এইটার পরিবর্তে কি পেলাম সেটা আমরা এখন একটু লিখে দিব। এখন এখানে যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, প্রথমে দেখো এখানে আছে এক্স কিউব, এখানে আছে ডিএক্স, তাহলে এক্স কিউব ডিএক্স এর পরিবর্তে আমরা বসাতে পারি হচ্ছে z/6 dz, এবং এখানে যেটা আছে সেটাকে আমরা অলরেডি ধরে নিয়েছি, সেটা হচ্ছে এখানে যেটা ধরে নিয়েছি সেটা হচ্ছে জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার আছে আর এখানে রুট আছে, স্কোয়ার আর রুটে যদি কেটে দেয় তাহলে থাকবে শুধু হচ্ছে জেড। আমি আবার বলছি, এখানে এক্স কিউব ডিএক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এই মানটা, এই যে এখানে যেটা আমরা বের করে নিয়েছি সেই মানটা, অর্থাৎ z/6 dz। তাহলে সেটা যদি আমি লিখে দিই, প্রথমে z/6 এরপরে হচ্ছে dz লিখলাম।
এখানে একটু ফাঁকা রেখেছি এটা বসানোর জন্য। তো এখানে হচ্ছে রুট ওভার, দেখো এটার মান আমরা ধরেছি জেড স্কোয়ার, তাহলে এখানে জেড স্কোয়ার যদি বসাই তাহলে এই স্কোয়ার আর এই রুটে কাটা যাবে, তাহলে এখানে থাকবে শুধু জেড। তাহলে এই মানটা আমরা পেলাম। পাওয়ার পর এখন আমরা কি করব, দেখো এখানে 1/6, এই 6টা যেই নিচে আছে সেটা হচ্ছে ধ্রুবক, তাহলে এটা বাইরে রেখে দিলাম 1/6। এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসায় দিব। তারপরে এখানে জেড আর জেড গুণ করলে হচ্ছে জেড স্কোয়ার এবং ডি জেড পূর্ব থেকে রয়ে গেছে। এখন আমরা কি করব, লিমিটটা বসায় দিব। তো এটাকে একেবারে সহজভাবে যদি আমরা করি 1/6 এবং এখানে যদি লিমিটটা বসায় দিই তাহলে দেখো কি আসে, জেড 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের যে সূত্র সেই সূত্র অনুসারে বসালাম। এরপরে 1 এবং 2 দিয়ে দিলাম। ডিফারেন্সিয়েশনে কি হয়, ডিফারেন্সিয়েশনে হচ্ছে x⁴n ইন্টু n x⁴n-1 এটা হয়ে যায়, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হয়। আর ইন্টিগ্রেশনটা সম্পূর্ণ এটার বিপরীত, এখানে হচ্ছে পাওয়ারের সাথে এক যোগ হয় এবং সেটা দিয়ে আবার ভাগ হয়। এরপরে এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা আমরা বসিয়ে দিলাম। তো এই ছিল ইন্টিগ্রেশন। এখন আমরা এটাকে সমাধান যদি করি, দেখো এখানে আসে 1/6 এবং এখানে যেটা আসবে সেটা হচ্ছে z³ ডিভাইডেড বাই 3 আপার লিমিট, এবং আপার লিমিট হচ্ছে 2 এবং লোয়ার লিমিট হচ্ছে 1। তাহলে এই যে 1/3 এটাকেও যদি বাইরে নিয়ে আসি তাহলে হবে 1/18 এবং এখানে থেকে যাবে হচ্ছে z³ এবং এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে, লিমিটটা ভেঙে দিতে হবে। তো যদি ভেঙে দিই, দেখো এখানে কি আসে, প্রথমে জেটের জায়গায় আপার লিমিট বসাবো, তাহলে 2 বসিয়ে দিলাম মান, এরপরে মাইনাস দিয়ে আবার লোয়ার লিমিট বসাবো এবং তার পাওয়ার হচ্ছে 1 বসিয়ে দেওয়ার পর এখানে আসে 1/18 চলে আসে এবং এখানে 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8 - 1, তাহলে এখানে আসে হচ্ছে 7, তাহলে আমরা পাবো হচ্ছে 7/18। তো এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব এখন, যেটা 2018 সালেও আমরা দেখতে পাচ্ছি যা এসেছে, সেটা হচ্ছে তোমাদের তিতাস পাবলিকেশনের 17 নম্বর যে ম্যাথটা রয়েছে সেই ম্যাথটা। তো আমরা এখন 17 নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। তো ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π/2 dx ডিভাইডেড বাই a² cos² x প্লাস b² sin² x। তো এইটাকে আমি একটু প্রথমে সাজিয়ে নিব। তো সাজানোর জন্য দেখো এখানে কি করতে পারি, প্রথমে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 লিখে নিলাম, এরপরে dx রেখে দিলাম জায়গায়। এখন এখান থেকে আমি যদি cos² x-টাকে কমন নিই তাহলে এটাকে লিখব cos² x, কমন নিলে এখানে থাকবে হচ্ছে a² শুধু, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে b², এখানে sin² x। এখানে যেহেতু cos² x কমন নিছি, এর মানে আমাকে এখান থেকে cos² x দ্বারা ভাগ করে দিতে হবে, কমন নেওয়া তো মানে ভাগ করে দেয়া, তাহলে এখানে ভাগ করে দিলাম sin² x ডিভাইডেড বাই cos² x, এটাকে ভাগ করে দিলাম। তারপরে আমি এখানে কি করতে পারি, দেখো 0 to π/2 উপরে হচ্ছে dx, এখানে দেখো sin² x sin θ বাই cos θ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে tan θ। তো এখানে এটা থেকে আমরা লিখতে পারি, এখানে cos² x অপরিবর্তিত থাকবে a² প্লাস b², এখানে যেটা লিখতে পারি sin² x বাই cos² x, এটাকে আমরা লিখতে পারি tan² x। tan² x লিখে দিলাম। এখন যেটা করা যায় সেটা হচ্ছে এটার একটু দেখো ক্যালকুলেশনটা এখানে মনোযোগ সহকারে, π/2 লিমিট ইন্টিগ্রেশন π/2। এখন দেখো এই যে cos² x, এটা তো আমি চাইলে এটাকে আলাদাভাবে এভাবে লিখতে পারি 1/cos² x ইন্টু বাকি যেটা আছে সেটাকে আলাদাভাবে লিখতে পারি। এটা গুণ আকার যেহেতু আছে কোনো পরিবর্তন নেই, a² প্লাস b² tan² x, এভাবে আমি চাইলে এটাকে লিখতে পারি। তো এটাকে যদি লিখি তাহলে 1/cos² x সমান হচ্ছে sec² x। আমি আবার বলছি 1/cos² x সমান হচ্ছে sec² x। তাহলে এখান থেকে আমরা কিভাবে লিখব, তাহলে এই যে 1/cos² x এটাকে যদি আমি আলাদাভাবে লিখতে যাই এবং এখানে আগে থেকে একটা dx আছে, তাহলে এটা যদি উপরের দিকে নিয়ে আসি, দেখো 1/cos² x এটাকে যদি আমি উল্টে দিই তাহলে sec² xটা আমি উপরে লিখব sec² x dx। তাহলে 1/cos² x থেকে আমরা পেলাম হচ্ছে sec² x এবং এখানে পূর্ব থেকে আছে dx, আর এখানে 1/x এর যেহেতু cos² x চলে গেছে তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে a² প্লাস b² tan² x, এটা রয়ে গেছে। এখন এখান থেকে দেখো কি করতে পারি, 0 to π/2 এখানে উপরে রইল হচ্ছে dx, নিচে আছে হচ্ছে a²
প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ার। এটা কিভাবে হলো, এটা আসলে ধরে করেছি, এটা দেখাতে হবে। ধরি 10x ইকুয়াল টু, আমি জেড ধরলাম, 10x ইকুয়াল টু যদি জেড ধরি এবং এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কি আসবে সেটা আমাকে একটু দেখতে হবে। তাহলে এখানে আমরা 10xকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, সরি 10 স্কোয়ার এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, অর্থাৎ এখানে জেডকে করলাম, করার পর এটাকে ডান পাশে নিয়ে আসলাম ডিএক্সটাকে, তাহলে এটা হবে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এবার আমাকে লিমিটটাও পরিবর্তন করে নিতে হবে। যখন এক্স ইকুয়াল টু 0 তখন এখন এটা জেডে পরিবর্তন করে দিয়েছে, তাহলে এখানে যদি 0 বসাই তাহলে জেড ইকুয়াল টু পাবো হচ্ছে 0। যখন এক্স ইকুয়াল টু π/2 বসাবো তখন আমরা জেড ইকুয়াল টু পাবো হচ্ছে ইনফিনিটিভ, কেননা 10π/2, আমি আবার বলছি 10π/2 ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ 1090 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এখানে দেখো এটা হবে না, এখানে এই লিমিটটা পরিবর্তন হয়ে যাবে। যখন লোয়ার লিমিট 0 দিলাম এক্স এর মান তখন আমরা জেডের জন্য পাইছি 0, এটা 0 রয়ে গেছে, এবং যখন লোয়ার লিমিট দিছি π/2 তখন আমরা আপার লিমিট যখন দিছি π/2 তখন আমরা জেডের মান পাবো হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এখানে ইনফিনিটিভটা দিয়ে দিব, এখানে ইনফিনিটিভ দিয়ে দিব, আর এখানে এটা পরিবর্তন হয়ে গেছে। এখন দেখো sec স্কোয়ার এক্স ডিএক্স এটা সমান সমান আমরা পাইছি হচ্ছে ডিজেড, এখানে ডিজেড হবে, তাহলে ডিজেড ডিভাইডেড বাই এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর 10 স্কোয়ার এক্স সমান হচ্ছে জেড, এই যেই ধরছি যেটা, তাহলে এখানে জেড জেড যেহেতু 10 স্কোয়ার আছে তাহলে এখানে আমরা জেড স্কোয়ারটা বসিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করতে পারি, এখানে ইন্টিগ্রেশন 0 টু বসানোর পরে এখন আমরা এটাকে কি করতে পারি, এখান থেকে একটু কমন নিতে পারি, উপরে থাকে ডেজেড, এখান থেকে যদি আমরা বি স্কোয়ার কমন নেই তাহলে থাকবে হচ্ছে এ স্কোয়ার, এখানে যেহেতু ছিল না তাহলে এটার ভাগ করে দিব, এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস এখান থেকে বি স্কোয়ারটা চলে গেছে তাহলে থাকবে জেড স্কোয়ার। আপার লিমিট বসালাম ইনফিনিটিভ এবং লোয়ার লিমিট হচ্ছে 0। তারপরে আবারও এখন এই 1/b স্কোয়ারটাকে আমি যদি বাহিরে নিয়ে আসি, 1/b স্কোয়ার বাহিরে নিয়ে আসলে এখানে লিমিটটা বসিয়ে দিলাম, এখানে লিখে দিলাম ডিজেড বাই a/b হোল স্কোয়ার, এটাকে একত্রে স্কোয়ার করে দিলাম প্লাস জেড স্কোয়ার। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে একটা সূত্রের সাথে তুলনা করতে পারি। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/a 10 ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই সূত্রটার সাথে যদি আমরা এটাকে তুলনা করি তাহলে কি হয় একটু আমরা লক্ষ্য করো, এখানে হয় 1/b স্কোয়ার, 1/b স্কোয়ার ইন্টু এখান থেকে আমরা এই যে এইটুকের পরিবর্তে কিন্তু আমরা এই সূত্রটা এখন বসাবো। তো এই সূত্রটা যদি আমরা নেই তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে 1/a, 1/a, এ হচ্ছে a/b, তারপরে হবে 10 ইনভার্স এক্স বাই এ, এক্স হচ্ছে জেড ডিভাইডেড বাই এ হচ্ছে a/b, এরপরে এটা লোয়ার লিমিট এবং আপার লিমিটটা বসিয়ে দিলাম, এখানে কনস্ট্যান্ট নাই। তারপরে আমরা কি করব, এবার এটাকে দেখো কি করা যায়, 1/b স্কোয়ার, এখানে যদি এটাকে আমরা উল্টে দিই, যেহেতু এটা 1/a/b আছে তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে কি হবে b/a, এবং এখানে আছে 10 ইনভার্স, এটাকে যদি উল্টে দিই তাহলে হবে zb/a, এখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট ইনফিনিটিভ। এরপরে এখানে লেখা যায় এটাকে, এখানে একটা বি আছে উপরে আর এখানে আছে বি স্কোয়ার, তাহলে এটা ভাগ করলে হবে, এখানে এ আছে আর এখান থেকে একটা বি উপরেটার সাথে কাটা গেলে তাহলে থাকে শুধু একটা বি, এবং এখানে থাকে 10 ইনভার্স। এখানে দেখো এখানে যদি আমরা লিমিটটা বসাই, লিমিট প্রথমে আমরা আপার লিমিট বসাবো এরপরে লোয়ার লিমিট বসাবো। তো আপার লিমিট যদি বসাও তাহলে কিন্তু এটা অটোমেটিক একটা ইনফিনিটিভ চলে আসবে। কেন ইনফিনিটিভ চলে আসবে, কেননা ইনফিনিটিভের সাথে তুমি যত যাই গুণ করো এটার সাথে তাহলে কিন্তু এটা ইনফিনিটিভ চলে আসবে। আমি আবার বলছি ইনফিনিটিভের সাথে যাই গুণ করো না কেন এটা ইনফিনিটিভ চলে আসবে, তাহলে এটার সাথে গুণ করলে এখানে একটা 10 ইনফিনিটিভ চলে আসবে এবং লোয়ার লিমিট 0 বসালে এটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা একটু কি লিখতে পারি, এই পাশে যদি আমি একটু লিখি, এখানে 1/ab 10 ইনভার্স 10 π/2 এর মান হচ্ছে ইনফিনিটিভ, একটু আগে বলেছি 10 π/2 এর মান হচ্ছে ইনফিনিটিভ।
টেন 90 ডিগ্রির মান ইনফিনিটিভ। তাহলে এখানে পেলাম হচ্ছে এ বি, অর্থাৎ ইনফিনিটিভের জায়গায় আমি 10 π/2 দিয়ে দিছি। তাহলে এখানে পাইছি 1/ab, আর এখান থেকে আমরা কি পাবো, 10 ইনভার্স, আর 10 কাটা যায়, কেননা 10 ইনভার্স হচ্ছে 1/10 এবং ইন্টু হচ্ছে 10, এটা মানে এই 10 10 কাটা যায়। তাহলে এখানে 10 ইনভার্স আর 10 কাটা যায়, তাহলে থাকে এখানে হচ্ছে π/2 থাকে, এবং এটাই হচ্ছে নির্ণয় সমাধান। তো এই পর্যন্ত ছিল। যারা চ্যানেলে নতুন আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারটি নিয়ে সমাধান করব ইনশাআল্লাহ।